স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি লামিয়া রহমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। কে হতে যাচ্ছেন সম্ভাব্য রাষ্ট্রপতি তার জানা যাবে আজ। ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে সিএসির কার্যালয়ে নির্বাচনী কাতার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। নির্বাচনী ভবনের প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তার কার্যালয়ে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক 3 জনের মধ্যে যে কোনো একজন উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, আর জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে 1টি মনোনয়নপত্র নেওয়া হয়েছে। 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ মনোনয়নপত্র সকাল 11টার দিকে জমা দেওয়ার কথা রয়েছে। বিএনপির প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন দুপুরের পর। তার আগে দলীয় সভায় চূড়ান্ত হবে বিএনপির রাষ্ট্রপতির প্রার্থীর নাম। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের গেটের সামনে ককটেল বিস্ফোরণে জড়িতদের খুঁজছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। বুধবার সকালের এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর আদালতের কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এছাড়া আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার সকাল 11:15টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের গেটের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা। মুহূর্তের মধ্যে আদালতে আসা বিচার প্রার্থী সহ সবার মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত আদালত এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিউটি অবস্থায় হঠাৎ করে ওখানে ফাঁকা জায়গা, 2-3জন লোক ছিল। আমি মনে করছি মোটরসাইকেলের চাক্কা বাস্ট হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখেছি না, কাঁথা সিটটা আমার গায়ে, ওর মাথায় এলেছে লাগছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিআইডির সদস্যরা। সেখান থেকে কাঁচের গুঁড়া, প্লাস্টিকের টুকরো সহ বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এমন বোমা বিস্ফোরণ বলছেন আইনজীবীরা। যে ফ্যাসিস্টদের একটা পরিকল্পিত একটা ঘটনা, এবং এটা ফাইন্ড আউট করার দরকার। কারা এটা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা একটা আঘাত করলো আইন অঙ্গনের উপরে, যার মাধ্যমে ওরা সতর্ক করে দিল যে আমরা মাঠে রয়েছি এবং আমরা মাঠে থেকে প্রশাসনের ভিত নাড়িয়ে দেব। এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে জানিয়েছে পুলিশ। এছাড়া বিস্ফোরিত বোমার ধরন ও উৎস চিহ্নিত করতে কাজ করছে সিআইডির এক্সপার্ট টিম যারা, তাদেরকে মেসেজে তারা এসেছেন। ওনারা আলামত সংগ্রহ করে ওনারা পরীক্ষা নিরীক্ষা দেখবে যে আসলে বিষয়টা কী। তো আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এখানে যারাই সম্পৃক্ত থাকুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব। এর আগে গত 3 আগস্ট বরিশালের বাকেরগঞ্জে চিপসের প্যাকেট সদৃশ বস্তুর সঙ্গে যুক্ত বোমা বিস্ফোরণে একই পরিবারের 3 জন আহত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় পটুয়াখালীর কলাপাড়ায়। 2টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে প্রায় 2300 মেগাওয়াট বিদ্যুৎ। এছাড়া নির্মাণাধীন রয়েছে আরও একটি 1320 মেগাওয়াটের কেন্দ্র। অথচ এই এলাকাতে প্রতিদিন দফায় দফায় লোডশেডিংয়ের ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকরা। পায়রা বন্দর আর কুয়াকাটা পর্যটন কেন্দ্রের জন্য পরিচিত কলাপাড়া উপজেলা। ধানখালী ইউনিয়নে 2টি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিনিয়ত উৎপাদন হচ্ছে প্রায় 2300 মেগাওয়াট বিদ্যুৎ। পাশাপাশি নির্মাণাধীন রয়েছে আরও একটি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কলাপাড়া ও তালতলির একাংশে সারাদিনে প্রয়োজন 39 মেগাওয়াট বিদ্যুৎ। সেটাও পাচ্ছে না এলাকার বাসিন্দারা। পালাক্রমে লোডশেডিংয়ে নাকাল পর্যটন কেন্দ্র কুয়াকাটাও। কিছুক্ষণ পর পরই কারেন্ট যায় আর আসে। ভাগ্য ভালো যে হোটেলে জেনারেটর ছিল, তো ওই ক্ষেত্রে আমরা একটু স্বস্তি পাইছি। এখানে আসার পর দেখতেছি যখনই রুমে যাই কারেন্ট চলে যায়। রাত 12টা, 1টা, 2টা, 3টা কারেন্টই থাকে না। বিদ্যুতের অভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা ও পর্যটন সংশ্লিষ্টরা। এতগুলো বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় ক্ষোভ এলাকাবাসীর। আপনার দোকান যতক্ষণ আমরা খোলা রাখি 12 থেকে 15 ঘন্টা, এর ভিতরে 8 থেকে 9 ঘন্টা বিদ্যুৎ থাকে না। 10 ঘন্টা 12 ঘন্টা সাপোর্ট দিলে তারা কিভাবে ব্যবসা, তারা রুম দেখা গেছে যে ভাড়া দেওয়া হচ্ছে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে।
কেপিআই স্থাপনাগুলোতে বেশি বিদ্যুৎ সরবরাহ এবং চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে কম বিদ্যুৎ পাওয়ায় নিরবিচ্ছিন্ন সরবরাহ হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কেপিআই স্থাপনাগুলোতে বিদ্যুৎ একটু তুলনামূলক বেশি দিতে হয়। তারপরে উপজেলা হেডকোয়ার্টার আছে, সেখানেও তুলনামূলক কিছু বেশি দিতে হয়। আমাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। যদি আমরা উন্নত হয়, আমরা ফুল চালু করতে পারবো। বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রস্থল কলাপাড়ায় দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে লোডশেডিং আবারও বেড়েছে। কম সরবরাহের কারণে কোথাও কোথাও 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের মানুষ। এমন ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলেও আশা করেন তিনি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। গত 21 জুলাই মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল বিকল্প হওয়ার পর থেকেই বাড়তে থাকে লোডশেডিং। জ্বালানি সংকটে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন 5,500 মেগাওয়াট থেকে নেমেছে 4,000-এর ঘরে। জাতীয় গ্রিডের তথ্য অনুযায়ী সকাল 8টায় বিদ্যুতের চাহিদা ছিল 15,249 মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ হয়েছে 12,935 মেগাওয়াট। দেশের সব শপিং মল ও দোকান খোলা রাখার সময় 1 ঘন্টা কমিয়ে রাত 8টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা 7টার সব ধরনের বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে বুধবার এই আদেশ দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে 12 আগস্ট থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত 11 জুন জারি করা নির্দেশ অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকান রাত 9টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই সময়সীমা 1 ঘন্টা কমিয়ে রাত 8টা করা হলো। নির্দেশনায় আরও বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এর সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত 8টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান সহ সংশ্লিষ্ট জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। মহেশখালীতে এক্সিলারেটর এনার্জি টার্মিনাল থেকে আংশিক এলএনজি সরবরাহ শুরু হলেও কমেছে সামিটের টার্মিনালের গ্যাস প্রবাহ। ফলে জাতীয় গ্রিডে সাময়িকভাবে গ্যাসের সরবরাহ বাড়েনি। সিএনজি স্টেশনগুলোতে দিনের বেশিরভাগ সময় মিলছে না গ্যাস। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় শত শত গাড়ি। রুটুরিজুতে টান পড়েছে অটো চালক, রাইড শেয়ারিং গাড়ির চালকদের। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ব্যক্তিগত গাড়ি, অফিসের যানবাহন, সিএনজি অটোরিকশার এমন অপেক্ষা এখন প্রতিদিনের চিত্র। সারা বছরই গ্যাসের কিছুটা ঘাটতি থাকলেও 21 জুলাই থেকে সংকট চরমে। তখন থেকেই দুর্ঘটনায় এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে কমে গ্যাসের সরবরাহ। আমি 2 ঘন্টা রেলগেট থেকে এই পাম্পের ভিতরে ঢুকছি। আমার গাড়িতে গ্যাস ছিল 10 গ্যাস পাম্পে। আমি তো জানি ইনশাল্লাহ গ্যাস পাম্পে ঢুকলে 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকার গ্যাস পাবো। কিন্তু এইখানে আসার পরে এরা বলতেছে লাইনে আর গ্যাস নেই। গাড়ির গ্যাস নেই। আমি তো এখন ওই দিক দিয়ে উইটাউন দিয়ে আসতে পারবো না। তো আমি একটু রং সাইড দিয়ে আমাকে টানি নিয়ে যাইতেছি, ধরে মামলা দিল। তো কি করব? 5 ঘন্টা পর্যন্ত বসে আছি। এই পর্যন্ত এখনো গ্যাস পাই নাই, পাম্পের মধ্যে বসে আছি। এই পর্যন্ত বসে আছে, এখন কোথায় যাবো জানি না, কোনো জায়গায় গ্যাস নেই। আমি 3 পাম্প ঘুরে এখানে এসে সিরিয়াল দিয়েছি সকালবেলা। বেশিরভাগ সিএনজি স্টেশনে সকালে 2-1 ঘন্টা স্বল্পচাপে গ্যাস মিললেও সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকে বেচাকেনা। এখন মানে অবস্থা খুবই খারাপ, চলার মতো পরিস্থিতি এখন মতো নেই আমাদের। এখন না, বেতন এখন তো হয় না, বেচা কিনা নাই, বেতন আমরা কীভাবে দিব? জীবিকার জন্য সবাই গাড়ি নিয়ে বাইরেছে, অনেকের জমা আছে, ওদের তো দিন চলে, যেটা একবারই তো পেটে ভাতে মারা। যেটা কোনো কোনো সিএনজি স্টেশনে একটি ডিসপেন্সার থেকে 1-2 ঘন্টার বিরতিতে গ্যাস বিক্রি হচ্ছে। তবে মিলছে 50 থেকে 150 টাকার গ্যাস। আমাদের যারা এই উবার পাঠাও চালায়, যারা এই রেন্টেকারে, তারা সারাদিন বেশিরভাগ অংশ পাম্পে পেয়ে যায়। সকালবেলা বেরোইতে রাত 12টা 1টায় বাসে। 3 বার গ্যাস লিয়ে যদি 30 কিলো না চালানো যায়, 40 কিলো 50 কিলো না চালানো যায়, তাহলে তো 3 বারে 3 তিরিকে 9 ঘন্টা এমনি কমসে কম। আমরা খুব কষ্টে আছি এই শুধু গ্যাসের জন্য। খালি এখন গাড়ি দাম 1150 টাকা জমা নেয়, গাড়ি মাসে 50 টাকা 1200 টাকা জমা দিই আমরা। পেট্রোবাংলার তথ্য বলছে
আমদানি করা এলএনজি সরবরাহ হচ্ছে সক্ষমতার অর্ধেক। ক্ষতিগ্রস্ত টার্মিনালটি মেরামতের পর 250 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস দিলেও সামিটের টার্মিনাল থেকে সরবরাহ 550 থেকে নেমেছে 200 মিলিয়ন ঘনফুটে। ফলে স্থানীয় গ্যাসসহ মোট সরবরাহ 2200 মিলিয়নের নিচে। মালয়েশিয়ার সাথে আমি এবং আমাদের মন্ত্রী মহোদয় ভার্চুয়াল মিটিং করেছি। তার ধারাবাহিকতায় আমাদের টিম মালয়েশিয়ায় গেছে, তার পরিপ্রেক্ষিতে তাদের অফার নিয়ে আমরা কাজ করছি। তার ধারাবাহিকতায় তাদের সাথে থেকে আমরা আশা করছি অ্যাটলিস্ট 1 কার্গো এলএনজি আমরা পাবো। এদিকে সারা দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং ভোগান্তি কমাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বেড়েছে। ফলে অন্যান্য খাতে ঘাটতি বেড়েছে গ্যাসের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 মাস ধরে সাংবাদিকদের খবর সংগ্রহে সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ করতে না দিয়ে খোদ প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করছে কিনা সে প্রশ্ন তুলেছেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। বুধবার দুপুরের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা জানান তিনি। এ সময় সাংবাদিক নেতারা বলেন, সংবাদ সংগ্রহে আদালতে প্রবেশের অনুমতি না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। গেল 7 জানুয়ারি আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাসে গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানির সময় বের করে দেওয়া হয় গণমাধ্যম কর্মীদের। এরপর হাইকোর্টের বিভিন্ন বেঞ্চেও এখন সাংবাদিকদের আর ঢুকতে দেওয়া হয় না। এর প্রতিবাদে বুধবার সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি করেন গণমাধ্যম কর্মীরা। ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সম্পাদক পরিষদ, জাতীয় প্রেস ক্লাব, ডিআরইউ, ক্র্যাব, ডিইউজে সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করেও মেলেনি সমাধান। দরজা বন্ধ করে কোনো বিচার করা যাবে না। আপনারা ব্যক্তি বা বাস্তব অর্থে আপনারা দেখবেন শুধু সাংবাদিক না, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোনো বিচার প্রার্থীও প্রবেশ করতে পারে না। প্রধান বিচারপতি উনি কি ভেবেছেন, কি কারণে নোটিফিকেশন ইস্যু করতেছেন, আমাদের কারো কথা শুনতেছেন না। বক্তারা বলেন, বিভিন্ন দেশের সর্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়া, এমনকি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ রায় ঘোষণা যখন সরাসরি সম্প্রচার করা হচ্ছে, তখন সুপ্রিম কোর্টে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা দেয়া জনগণের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার হরণ। তারা যখন দিনের পর দিন, মাসের পর মাস জানবার পরও যেই ভুল কাজটি তারা করে যাচ্ছেন, তার দিক থেকে তারা সরে আসবেন আমরা আশা করি। তা না হলে আমাদের এই বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামের অংশ হিসেবে আমাদের সমাজ এবং রাষ্ট্রের, আমাদের বিচার ব্যবস্থার গণতন্ত্রায়নের জন্য আমাদেরকে বৃহত্তর সংগ্রামে আমাদের অবতীর্ণ হতে হবে। বিষয়টি সমাধানে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গণমাধ্যম কর্মীদের। আমাদের লেখায়, আমাদের বলায়, আমাদের প্রচারে কোনো বাধার সৃষ্টি কেউ করবেন সেটা কিন্তু আমরা মেনে নেব না। এটা একটি সাংবিধানিক অধিকার, সে অধিকার পাওয়ার জন্য আমরা পিসফুলি আমরা আপিলেট ডিভিশনে প্রবেশ করব। প্রয়োজনে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টি সমাধানে প্রধান বিচারপতির সঙ্গে আলাপের দাবিও জানান সাংবাদিকরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওবায়দুল কাদের, আলী আরাফাত, বাহাউদ্দিন নাসিম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 7 নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতথ্য উপস্থাপন শেষ হয়েছে। আসামি পক্ষে যুক্তিতর্ক শুরু করেছে। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, প্রত্যেক আসামির বিরুদ্ধে আলাদা অভিযোগ প্রমাণ করতে তথ্য প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা, ইন্টারনেট বন্ধ করে বহির্বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা, আন্দোলনকারীদের হত্যার খবর বা ভিডিও ফুটেজ, প্রচার বন্ধে গণমাধ্যম নিয়ন্ত্রণ সহ নানা তথ্য ও প্রমাণ এবং কল রেকর্ড আদালতে উপস্থাপন করা হয়েছে। এছাড়া 28 সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, এসবের মাধ্যমে আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ চাইলে আরেকবার যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাবে। এরপরই মামলাটির রায়ের অপেক্ষায় থাকবে। এই আসামিদের যে নানান বক্তব্য, নানান কর্মকাণ্ডে সারা দেশে পুলিশ এবং ছাত্রলীগের যৌথ প্রযোজনায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানে প্রায় 3,05,000 এর উপরে গুলি ব্যবহার করা হয়েছে, যেখানে শুধু 95,000-এর বেশি গুলি শুধু ঢাকা শহরে ব্যবহার করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার সহ 6 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ আনা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অনুপস্থিতির জন্য শোকজ নোটিশ দেওয়া হলেও কারোর জবাব মেলেনি। পরে বিভাগীয় তদন্তে তাদের বিরুদ্ধে অসৎ আচরণের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়। বরখাস্ত হওয়ার বাকি কর্মকর্তারা হলেন সুদীপ কুমার চক্রবর্তী, ইকবাল হোসেন, রাজন কুমার দাস, কাজী আশরাফুল আজিম এবং গোলাম রুহানি। এদের মধ্যে একজন অতিরিক্ত ডিআইজি, একজন সহকারী কমিশনার, দুজন এসপি এবং একজন এএসপি। বরখাস্ত হওয়া গোলাম রুহানি সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানির ছোট ভাই। এদিকে কয়েকজন অতিরিক্ত ডিআইজি সহ 23 কর্মকর্তাকে বদলি করেছে মন্ত্রণালয়। এসব বদলি ও পদায়ন বিষয়ে 4টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠী নির্মূলে কঠোর সামরিক অভিযান চালানোর দরকার বলে মনে করেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক ফোর্সের অ্যাসোসিয়েশনে সেমিনারে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, যেসব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব সেগুলো রাজপথে নিয়ে গেলে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সুযোগ পাবে। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করতে বিভিন্ন জনগোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অন্য বক্তারা বলেন, পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হলে সেখানে শান্তি নয় বরং অশান্তি শুরু হবে। প্রায়ই দেখি যে কাউকে অপহরণ করা হয়েছে, চাঁদা দাবি করা হচ্ছে। তো এই যে সমস্যা, সংকট, এগুলো সমাধান কে করবে? আমাদের সেনাবাহিনী অনেকটা সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এতটুকু বলতে চাই, সেনাবাহিনীর বিকল্প আর কিছু নাই। এই পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য শক্ত সামরিক অভিযান পরিচালনা করা হোক। পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে এই ধরনের অপারেশন চালাতে গেলে বিভিন্ন সংগঠন তার কনসার্ন রেইজ করবে যে এইখানে এইটা হচ্ছে, কেউ বলবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কেউ বলবে সঠিক হচ্ছে না, এই পার্বত্য চট্টগ্রামের মানুষের উপরে, নিরীহ মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে, নানান ধরনের এবং ফেব্রিকেটেড প্রোপাগান্ডা চলবে। সুনামগঞ্জের ছাতকে হাওরের পানিতে ফেলে 2 সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার শিশু দুটির বাবা কামরুল ইসলামকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার দাবি পুলিশের। এর আগে মঙ্গলবার শিশু দুটির মরদেহ উদ্ধার করার পর তাদের পরিচয় শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, আটক কামরুল ফেরিওয়ালা পরিবারের অশান্তি ও স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় 2 সন্তান মুহাদ্দিস ও তুলনাকে নিয়ে 7 আগস্ট সিলেটে যান। পথে বড়কাপুন এলাকায় মেয়ে তুলনাকে হাওরের পানিতে ফেলে হত্যা করা হয়। 2 দিন সিলেট শহরে অবস্থান করে রোববার ছেলে মুহাদ্দিসকে ঘুমের ওষুধ খাইয়ে সদরের গোবিন্দপুর এলাকায় হাওরে ফেলে দেওয়া হয়। বাড়ি ফেরার পর স্বজনরা ছেলে মেয়ের বিষয়ে জানতে চাইলে নিখোঁজের নাটক সাজান কামরুল। আমি জিজ্ঞাসাবাদে সে বলছে যে সে মেরে ফেলছে দুইটাকে দুই জায়গায় ফেলছে। একটা হলো ডাবরের দিকে, আরেকটা হলো বীরের রাস্তার দিকে। কি জন্য মারলো এটা জিজ্ঞাসাবাদে সে জানালো যে পারিবারিক ভাবে তার অশান্তি ছিল। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটের পুকুরে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন 2024 ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অর্ণব চন্দ্র ও টিপিই বিভাগের শিক্ষার্থী শান্ত। তাদের দুজনের বাড়ি সিলেটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল খেলা শেষে অন্য 3 সহপাঠী সহ অর্ণব ও শান্ত হলের পাশের পুকুরে নামেন। পুকুরের মাঝামাঝি হওয়ার পর হঠাৎ তলিয়ে যান তারা। বিষয়টি বুঝতে পেরে অন্য সহপাঠীরা তাদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। অর্থনীতির কঠিন সময়ে গ্রামীণ মানুষের অবস্থা বিবেচনায় প্রকল্প নেওয়া হয়েছে। এ কারণে অনেক উন্নয়ন প্রকল্প থেকে সরকার সরে এসেছে। বুধবার রাজধানীতে এসডিজি বিষয়ক সম্মেলনের শেষ দিনে এ কথা জানান অর্থমন্ত্রী। বক্তারা বলেন, এসডিজি বাস্তবায়নে শুধু অর্থ বরাদ্দ নয়, নির্ভুল তথ্য ও কর্মসংস্থান নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।
দেশে প্রবৃদ্ধি বাড়লেও শিক্ষিত ও প্রান্তিক যুবকদের মধ্যে বেকারত্ব এবং দক্ষতার ঘাটতি রয়ে গেছে এখনও। এসডিজি বিষয়ক জাতীয় সম্মেলনের শেষ দিনে মূল প্রবন্ধে বলা হয়, অতীতে পরিসংখ্যানের অসঙ্গতি ছিল সবখানে, ফলে তথ্যের অভাবে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে এখনও। সম্মেলনে এসডিজি লক্ষ্য অর্জনে নির্ভুল তথ্য ও বাস্তবভিত্তিক পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় আনাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে সরকারকে। শিক্ষকের যে সংকট সেটি কিন্তু সারা বাংলাদেশেই আছে। একইভাবে আমাদের পার্বত্য এলাকাতেও কিন্তু আমরা সেটি দেখতে পাই। সোশ্যাল সেফটি আসলে কোন কোন খাত আছে সেগুলো আমাদের কাছে স্পষ্ট না, আর যতটুকু স্পষ্ট সেগুলোর ভাগ বাটোয়ারা হয় পলিটিক্যালি। পরিবর্তিত বাংলাদেশ, এই বাংলাদেশে যে কোনো মানুষকে, যে কোনো পরিচয়ের মানুষকে, যে কোনো অবস্থানের মানুষকে তার কণ্ঠস্বর চেপে রাখার কোনো সুযোগ আর নাই। এ সময় সরকারের মন্ত্রীরা বলেন, শুধু নগদ সহায়তা দিয়ে মানুষের জীবনমান স্থায়ীভাবে উন্নত করা সম্ভব নয়। এজন্য তাদের সৃজনশীলতা ও সক্ষমতা দেখে সেই জায়গায় সুযোগ দিতে হবে। এরকম একটা কঠিন সময়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, আমি প্রকল্প বলার দরকার নাই, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রচন্ড সবগুলো কিন্তু সামাজিক মেজর পরিকল্পনা, প্রকল্প সবগুলো সামাজিক বিবেচনায় নেওয়া হয়েছে। লাল ফিতার দৌরাত্ম্যকে আমরা একদম মিনিমাইজ করতে চাচ্ছি, সো দ্যাট টাইম, কারণ আমরা বুঝি আমরা ভাই 17 বছরের জন্য ক্ষমতায় আসিনি, আমাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে, উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স। সম্মেলনে আলোচকরা বলেন, সাধারণ গড়ের হিসেবে নয়, ভৌগোলিক অবস্থান, লিঙ্গ ও পরিচয় বিবেচনায় দরিদ্র মানুষকে মূলধারার অন্তর্ভুক্ত করতে হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন উন্নয়ন কাজে পাথর ব্যবহারের ব্যাপক চাহিদা রয়েছে, কিন্তু অবিকৃত থেকে যায় দেশের একমাত্র পাথর খনির বিপুল পরিমাণ পাথর। মধ্যপাড়া খনির ইয়ার্ডে স্তূপ আকারে পড়ে আছে প্রায় 15 লাখ টন পাথর। ফলে প্রতি বছরই লোকসান গুনছে খনি কর্তৃপক্ষ। তবে সম্প্রতি দুটি সরকারি প্রতিষ্ঠান খনির পাথর কেনার আগ্রহ দেখানোয় লাভের আশায় তারা। দেশে প্রতিবছর পাথরের চাহিদা 2 কোটি টনের বেশি। অন্যদিকে দেশের একমাত্র পাথর খনি মধ্যপাড়ায় প্রতিবছর উৎপাদন হয় মাত্র 5 লাখ মেট্রিক টন পাথর। তারপরও প্রতিবছর খনিতে উৎপাদিত পাথরের বেশিরভাগ অংশই বিক্রি হয় না। বর্তমানে খনিতে প্রায় 15 লাখ টন পাথর মজুত রয়েছে, যার বেশিরভাগই নদী শাসনের বোল্ডার এবং রেলে ব্যবহার উপযোগী। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড এবং রেলওয়ের পাথর ক্রয় প্রক্রিয়ায় মধ্যপাড়া পাথর খনির পাথর অন্তর্ভুক্ত হয়েছে, ফলে বিক্রি বাড়ার আশায় কর্তৃপক্ষ। বোল্ডার একমাত্র ক্রেতা আমাদের পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে প্রোডাকশন তার পুরোটাই হয়তো বা তারা কনজিউম করতে পারবে, এটা একটা ভালো দিক। আর একটা হলো, যে সমস্ত জায়গাতে তাদের নতুন নতুন প্রজেক্ট নিচ্ছে রেলওয়ে, সেখানেও তারা পাথর নিবে বলে আমরা আশা করছি। পাথর বিক্রি না হয় 2023-24 অর্থ বছরে 36 কোটি এবং 2024-25 অর্থ বছরে 7 কোটি টাকা লোকসান হয়েছে। কর্তৃপক্ষ বলছে, খনির উৎপাদিত পাথরের অর্ধেকই পাওবো এবং রেলের উপযোগী। প্রতিষ্ঠান দুটি পুরোদমে পাথর নেওয়া শুরু করলে সংকট কমবে। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি, আমরা পেট্রোবাংলা যোগাযোগ করেছি, পেট্রোবাংলা জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমেও সবখানে যোগাযোগ হয়েছে এবং সব প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, সরকারি থেকে বলা হয়েছে যে মধ্যপাড়া পাথরটা গ্রহণ করবে। আমরা আশা করছি তারা আমাদের এই ব্যালান্সটা নেওয়া শুরু করলে মধ্যপাড়া খনির লাভটা আবার অব্যাহত থাকবে। মধ্যপাড়া খনির পাথর সরাসরি ব্যবহার বাড়ালে সময় ও ব্যয় সাশ্রয় হবে, লাভবান হবে দেশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরা ভেটখালী আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় টেকসই হচ্ছে না নির্মাণ কাজ। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তবে ঠিকাদার কর্তৃপক্ষের দাবি, পরীক্ষিত সামগ্রী দিয়েই নির্মাণ কাজ করা হচ্ছে। মাছ পরিবহন ও সুন্দরবনের পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ সাতক্ষীরা ভেটখালী আঞ্চলিক মহাসড়ক। 17 বছর সড়কটির সংস্কার কাজ না হওয়ায় সীমাহীন দুর্ভোগে ছিলেন 5 উপজেলার 15 লাখের বেশি মানুষ। 11 মাস আগে 5টি প্যাকেজে আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ শুরু হয়। তবে কাজের ধীরগতি ও মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ক্ষুব্ধ স্থানীয়রা। মহাসড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তাদের। এখানে নিম্নমানের বালি এবং ইট আর সিমেন্ট কম দেওয়ার কারণে ওয়াল সাইড ভেঙে গেছিল,
যেটা দেওয়ার প্রয়োজন ছিল সেটা দেয় নাই, এই জন্য অল সাইড ভেঙে পড়ছে। ঢালাইয়ের সাথে সাথে মানে জোড়াতালি দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে সাধারণ মানুষ এটা দেখতে না পায়, আর ঢালাইয়ের সময় ঠিকমতো কম্প্রেস করা হয় না। পাইলিংগুলো দেওয়ার পরে যখন ট্রাকে মাটি ফেলেছে এই পাইলিংগুলো ধসে পড়েছে। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ মানতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। অনেকটা না বুঝেই অভিযোগ করতে পারে। এখন এটা যদি সেট হওয়ার আগেই মানুষ এর উপর দিয়ে হাঁটাচলা করে, অনেক সময় দুই একটা ভেঙে যেতে পারে, যে একটা মানুষের পায়ের চাপে ওটা লুজ হয়ে গেছে। পরবর্তীতে এরকম জায়গায় আমরা আবার রিপেয়ার করে তারপরে আমাদের কাজ চালু করি। মহাসড়ক নির্মাণ কাজের ত্রুটি রোধে সবসময় নজরদারি চলছে বলে দাবি সড়ক ও জনপথ বিভাগের। আমাদের এটা মনিটরিং করার জন্য কন্টিনিউয়াস আমাদের এসওএসডিটা সাইটে থাকে। তাছাড়া আমাদের প্রত্যেকটা ঠিকাদারের ল্যাব আছে। তো আমরা যখনই কোনো মানে ঢালাই হয় বা কোনো ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় সেটা কন্টিনিউয়াস আমাদের টেস্ট করা হয়, এবং এছাড়াও আমরা বুয়েটে কিংবা কুয়েটে এগুলো প্রেরণ করি যাতে এগুলোর টেস্ট রেজাল্টগুলো আমরা ভালোভাবে জানতে পারি। 822 কোটি টাকা খরচে 62 কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ আগামী বছর জুনে শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে একসময় 160 প্রজাতির দেশীয় মাছ পাওয়া গেলেও এখন তা কমে দাঁড়িয়েছে 30 থেকে 40 প্রজাতিতে। জলমাহলের ইজারা প্রভাবশালীদের কাছে থাকায় সংকটে পড়েছেন জেলেরা। আয় কমে যাওয়ায় অন্য পেশায় ঝুঁকেছেন অনেকেই। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওর অধ্যুষিত গ্রাম চং নোয়াগাঁও একসময় শতাধিক জেলের পরিবারের বসবাস ছিল। এই জেলেপল্লীতে নেই আগের সেই প্রাণচাঞ্চল্য। হাওরে মাছ না থাকায় অনেকে ছেড়ে গেছেন পৈতৃক ভিটাও। টিকে আছে 20 থেকে 25টি পরিবার। জেলেদের অভিযোগ, শুধু মাছ কমে যাওয়া নয়, ইজারা ব্যবস্থাও তাদের জীবনকে কঠিন করে তুলেছে। আমরা আগে 70-80টা ঘর ছিলাম, নাও আসছি আমরা 10-20টা ঘর। এই জেলেরা আমরা মাছ ধরতে পারি না, টাকা লাগে। আমরা গরিব মানুষ তো এত টাকা দিয়ে লিজ দিয়ে জমা লইলে আমাদের পোষে না, হ্যাঁ লিজ দিয়ে তো অনেক টাকা দিয়ে আনে। চিংড়ি মাছ, বাতাই মাছ, রানী মাছ এগুলো আগে অনেক দেখতাম, কিন্তু এখন পাওয়া যায় না এগুলো। হাওর অঞ্চলে একসময় অন্তত 160 প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত, এখন তা কমে দাঁড়িয়েছে 30 থেকে 40 প্রজাতিতে। মাছ না থাকার প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী বালিখলা পাইকারি মাছের বাজারেও। আগে প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকার মাছ বেচা কেনা হলেও এখন তা 50 লাখেরও কম। এটার একমাত্র কারণে হলো বিভিন্ন নতুন যে রিংজালের কারণে বিভিন্ন মাছ বিলুপ্ত হয়ে গেছে। মাছ মারে এরা কোনো নিয়ম করে মারে না, সুতরাং এই কারণে আস্তে আস্তে দেশে মাছ কমে যাচ্ছে। হাওরের নদীনালা খনন এবং পোনা নিধন রোধ করা গেলে মাছের প্রজাতির রক্ষা সম্ভব। এ বিষয়ে সরকারের পাশাপাশি জেলেদেরও সচেতন হওয়ার পরামর্শ জেলা মৎস্য কর্মকর্তার। জলাশয়ে আপনার মাছের প্রাচুর্যতা ছিল, কিন্তু ভরাট হয়ে যাওয়ার কারণে এখন ওখানে প্রাচুর্যতা কমে গেছে। ওই সব জলাশয়গুলো খননের জন্য আমরা প্রস্তাব ইতিমধ্যে প্রেরণ করেছি। এটার স্টেক হোল্ডার হলো যারা মৎস্যজীবী, জেলে যাদেরকে বলি, তারা যদি সচেতন না হয় তাহলে এই কাজটা পুরাপুরি কিন্তু আমরা সফলকাম হতে পারবো না। কিশোরগঞ্জের হাওর ও নদ নদী থেকে প্রতি বছর 29,324 টন মাছ পাওয়া যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফারুক বুলবুল কেউই দীর্ঘমেয়াদী চিন্তা করেনি অথবা করার সময় পাননি, তাতে বিসিবি অথবা ক্রিকেটে কোনো পরিবর্তন আসেনি। তামিমের ক্ষেত্রেও তেমনটা হলে বাংলাদেশ ক্রিকেট এগোতে পারবে না, মনে করেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। বলছেন, সাবেকদের অভিজ্ঞতা অতীতে কোনো বোর্ড সেভাবে কাজে লাগায়নি, এখনো সেটা দেখতে পাচ্ছেন না তিনি। পাপন থেকে ফারুক, ফারুক থেকে বুলবুল, বুলবুল থেকে তামিম, একের পর এক সভাপতি পরিবর্তন হয়েছে, বোর্ড হয়েছে উলট পালট। বাংলাদেশ ক্রিকেট রাতারাতি বদলে যাবে, বাংলাদেশ হয়ে যাবে বিশ্বের অন্যতম সেরা দল, এমন আশাও করা হয়েছে। তবে সেই আগের চক্রেই ঘুরপাক খাচ্ছে দেশের বোর্ড ও ক্রিকেট। যদি 5ই আগস্টের পরেই চিন্তা করেন, কে আর ফারুক ভাই আসলো, অল্প কিছুদিন ছিল, তারও নিশ্চয়ই কিছু প্ল্যান ছিল, তারপরে আসে বুলবুল ভাইয়ের কিছু প্ল্যান ছিল, তারপরে চেঞ্জ হলো, এখন আসছে তামিম। আমরা তো একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করলে আমরা যে ওভারনাইট কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না। সবার চাওয়া জনপ্রিয় সিদ্ধান্ত নেয়া, বোর্ডের কাজে প্রশংসা আদায় করা, তবে দীর্ঘমেয়াদী চিন্তা কেউই করছে না, সেজন্য দেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে না। সেই অধারাবাহিকতাতেই ভুগতে হচ্ছে। তামিমের কিছু সিদ্ধান্ত
পছন্দ হলেও সেগুলো দীর্ঘমেয়াদে দেখতে চান। উইকেট বলেন, আপনার ফ্যাসিলিটিস বলেন, আপনার কোচিং স্টাফ যারা আছে তাদের ইমপ্রুভমেন্ট বলেন, কোনো জায়গায় আমরা লং টাইম কোনো প্ল্যান আমার এখন পর্যন্ত দেখতে পাই নাই। কিছু কিছু প্ল্যান আমরা দেখতে পাচ্ছি, তামিমের নেতৃত্বে অনেক কিছু নিচ্ছে, কিন্তু এইগুলি যদি দীর্ঘমেয়াদী প্ল্যানিং, লং লাস্টিং কোনো প্ল্যানিং না থাকে তাহলে আমাদের কিন্তু পারফরমেন্স এরকম আপস অ্যান্ড ডাউনের মধ্যেই যাবে। আগে অনেক টক শোতে যেতেন, অনুষ্ঠানে কথা বলতেন অনেক, ভাবতেন কর্মকর্তা ক্রিকেটাররা সেই সব শুনে অভিজ্ঞতা কাজে লাগাবে। তবে বাস্তবে তা কিছুই পাননি। হতাশ হয়ে মিডিয়া থেকেই দূরে সরে গেছেন সাবেক এই তারকা। লাস্ট 6 মাস আগ পর্যন্ত অনেক টিভিতে যেতাম, টিভিতে টকশো করতাম, অনেক টকশো করতাম, মানে সবাই যখনই যেত বলতো যেতাম, টিভিতে যেতাম, কথা বলতাম। একটাই উদ্দেশ্য ছিল যেহেতু আমাদের যে এক্সপিরিয়েন্সটা আমরা যেটা ফিল করি ওইটা যদি বলি হয়তো যদি কোনো রিফ্লেকশন দেখতে পাই, কিন্তু মনে হয় না, কারণ এই রিফ্লেকশন কোনো সময় আমরা দেখতে পারি নাই। আশা করেন ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের দায়িত্বশীল কাজ ও নিবেদনে ক্রিকেটটা এগিয়ে যাবে, সম্মান আদায় করবে বিশ্বের কাছ থেকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।